ভাদুরপুরে কিছুদিন ধরে কেমন যেন সব অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। অদ্ভুতভাবে কিছু লোক অদৃশ্য হয়ে যাচ্ছে, তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শীতের রাত, সকলে দরজা জানলা এঁটেই ঘুমোয়, তবু কারো কোনো খোঁজ পাওয়া যায় না। কি করে যেন ঘরের ভেতর থেকে গায়েব হয়ে যায় মানুষজন। প্রায় দুদিন বাদে বাদে গায়ের বটতলায় সভা বসে। গায়ের মোড়ল, বয়স্ক মানুষেরা জড়ো হয়, নানান আলোচনা হয়, গ্রামটাকে পাহারা দেওয়ার নানান ব্যবস্থা করা হয়, কিন্তু আদপে কিছু হয় না। কি করে যেন সকলের নাকের ডগা থেকে উধাও হয়ে যায় কেউ না কেউ। ভাদুরপুরে নতুন স্কুল মাস্টার এসেছে গগন ভট্টাচার্য। ভাদুরপুরের এই বিপদের দিনে লোকটা একেবারে যেন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বটতলায় দাঁড়িয়ে বেশ জোর গলায় বলল, একটা জিনিস দেখলাম, কোনো মেয়ে মানুষ উধাও হয় না, কোনো বুড়োদেরও উধাও হতে দেখা যায় না। উধাও হয় শুধু জোয়ান মানুষ। এবার থেকে সব জোয়ান মানুষেরা বাইরে থাকবে একসাথে দল বেঁধে, দেখা যাক কি হয়। মদন বসে বসে বিড়িতে টান দিচ্ছিল এক কোণায়। ভকভক করে খানিকটা ধোঁয়া ছেড়ে সে এবারে এগিয়ে এসে বললে, কতই তো ঠিক করলে। একবার বাড়ির ভেতরে ঠায় বসে রাত জেগে পাহারা দিল, একবার বাড়ির সামনে আগুন জেলে বসে রইল। তা কিছুতেই তো কিছু হচ্ছে না মাস্টার। এবারেও কিছু হবে না। আমি বলছি, এ গায়ে একটা কিছু অভিশাপ লেগেছে। আরে ও পাড়ার কত মশাই কয়েছিল, গায়ে কোনো পাপি আত্মা প্রবেশ করলে এমন করে লোক উধাও হয়ে যায়। ঠোঁটের কোণে একটা হালকা হাসি দেখা গেল গগন মাস্টারের। তাই হে মদনচন্দ্র, তা ভাই বলছিলাম, আমি তো এই গায়ে নতুন এসেছি, তো কি মনে হয় আমি কি ওই কি যেন বলে তোমার কথক ঠাকুর, পাপিয়াত্মা? এ বাবা, না না না, সি সি সি, কি যে বলেন আপনি। মদন এক হাত লম্বা জিভ বার করল। আমি কি এই কথা কইছি নাকি? না, মদন এ কথা বলতে চায়নি। গায়ের কেউই এ কথা ভাবতেও পারে না। মাস্টার তাদের সুখে দুঃখে পাশে থাকে। এই যে দুর্গাপুজো গেল, মাস্টার একা হাতে ঠাকুর আনা থেকে মণ্ডপ সাজানো সব কাজ করেছে। তারপর এই যে লোকজন উধাও হয়ে যাচ্ছে, মাস্টার নিজে থেকে এগিয়ে এসে একটার পর একটা ফন্দি ফিকির বার করার চেষ্টা করছে। এই অদ্ভুত ঘটনা কি করে ঘটছে বা কে ঘটাচ্ছে সেটা ধরার জন্য। অবশ্য এটা এখনও ধরা যায়নি, সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা তো করেছে। তবে একটা কথা কিন্তু ভেবে দেখার কথা ছিল, এই গগন মাস্টার ভাদুরপুরে আসার পর থেকেই কিন্তু এই ঘটনা ঘটছে। তা অবশ্য ঘটতেই পারে, কিছু ঘটলেই যে কাউকে সন্দেহ করতে হবে এমন কোনো মানে আছে নাকি? মোড়ল মশাই একবার কাস্তে কাস্তে বললেন, দারোগা মশাই কিন্তু একবার বলেছিল, তা কিছুই তো হলো না। আর একবার বরং গিয়ে বলে আসি, যদি কিছু রক্ষা শুনা হয়। মদন হেসে ওঠে। আশপাশ থেকেও হাসির আওয়াজ শোনা যায়। ও মোড়ল খুড়ো, তোমার মাথাটা গেছে নাকি গো? ভাদুরপুরে আজ পর্যন্ত কোনো দারাগায় কিছু করেছে নাকি? হ্যাঁ, চোরে এসে চুরি করলেও ওই আমরাই সেই চোরকে মেরে ধরে আধমরা করে দারোগা বাবুর কাছে জমা দিয়ে আসি। দারোগা বাবু শুধু রিপোর্ট লিখে ওই চোরের গায়ে মলম লাগিয়ে দুটো শাসানি দিয়ে ছেড়ে দেয়। তাহলে এই বেলায় আর নতুন আর কি হবে শুনি? হ্যাঁ, আমাদেরকেও এই কাণ্ড কে ঘটাচ্ছে তাকে ধরে এনে দারোগা সাহেবের কাছে দিয়ে আসতে হবে। বটতলার আসর ভেঙে গেল। সকলে যে যার বাড়ির পথে রওনা দিল। সকলেরই বুকের মধ্যে কিরকম যেন একটা অজানা ভয়। কে জানে আজ রাতে আবার কার পালা আসে। রাত নামার অনেক আগেই তোড়জোড় পড়ে যায়। সকলে মশাল জেলে পাহারা দিতে বসে যায়। গগন মাস্টার নিজে হাতে একটা লাঠি আর একটা মশাল নিয়ে ঘুরে বেড়ায় আস্ত গাঁ। আগে এই সময়টা গাঁয়ের রাস্তায় ঝিঁঝি ডাকত। কয়েকটা কুকুর ছাড়া কারোর তেমন দেখা পাওয়া যেত না। আর
আজ ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেছে। পঞ্চায়েত থেকে নতুন আলো বসানো হয়েছে রাস্তায়। রাতের বেলায় দিনের মতো ঝকঝক করছে রাস্তা, তার উপর লোকে মশাল জেলে ঘুরে বেড়াচ্ছে। গাঁয়ের লোকদের আবার ইলেকট্রিক আলোর ওপর তেমন একটা ভরসা নেই। মশালের আগুনকে ভূত আর হিংস্র জন্তু দুজনেই ভয় করে, এটাই তারা জেনে এসেছে, তাই আগুনেই তাদের বিশ্বাস। মদনের ভার পড়েছে চৌধুরীদের আমবাগানের ধারটা। বেশ বিশাল বাগানটা, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না। এক একটা গাছ যেন এক একটা টিলা। অন্ধকারে দূর থেকে দেখলে বেশ ভয়ই করে। গগন মাস্টার তাকে বলেছিল, সবাইকে যে যার জায়গা বলে দিয়েছি মদন, শুধু আম বাগানের দিকটা বাকি আছে। কাউকে ওখানে যেতে বলতে পারছি না, অনেকটা বড় জায়গা তো, কারুর বোধহয় সাহস হবে না। মদনেরও যে বুকে খুব একটা বিশাল সাহস আছে তা না, তবে গগন মাস্টার যখন তাকে বিশ্বাস করে একটা কাজের ভার দিয়েছে, তখন কি আর সে না করতে পারে? মদন বিড়িতে টান দিতে দিতে সন্ধে নাগাদ একটা মশাল নিয়ে চলে এসেছে আমবাগানে। পুরো বাগানটা 12-5 টহল দেওয়া হয়ে গেছে তার। এখন ক্লান্ত হয়ে বসে পড়েছে একটা গাছের তলায়। গগন মাস্টার সারা গাঁ ঘুরে এখানে আসবে। যতক্ষণ না আসে ততক্ষণ মদনকে এখানেই থাকতে হবে। মদন মশালটা পাশে মাটিতে গুঁজে রেখে একটা গাছের গায়ে ঠেসান দিয়ে ঝিমোতে লাগলো। সারাদিন তো আর কম ধকল যায় না। সেই ভোর থেকে উঠে একের পর এক কাজ, বিকেল হলেই যেন দু চোখের পাতা ভারী হয়ে যায়। গাছের গায়ে হেলান দিয়ে মদন বোধহয় বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ মনে হলো গাছটার পিছন থেকে দুটো হাত বেরিয়ে এসে তাকে চাপটে ধরল। ভয় ধর্মর করে উঠে বসার চেষ্টা করল, কিন্তু হাত দুটো যেন তাকে পেঁচিয়ে ধরেছে। প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠতে গেল মদন, কিন্তু পারল না। তার কথা আটকে গেছে। একটা ভয়ঙ্কর দেখতে অশরীরী যেন আম গাছটা ভেদ করে এগিয়ে এলো তার দিকে। কি বলছিলি তুই? গায়ে যখন পাপী আত্মা এসে ডেরা বাঁধে, তখন এমন আজব কাণ্ডই ঘটে, মানুষজন উধাও হয়ে যায়। ঠিক বলেছিস তুই, এখন তুই উধাও হয়ে যাবি। কেউ তোকে আর কোনোদিন খুঁজে পাবে না। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি কিছু বলিনি। ভয়ের চোটে উল্টো পাল্টা বলছে মদন। সামনের সেই ভয়ঙ্কর অশরীরী মদনের কাণ্ড দেখে অট্টহাস্য করে উঠল। তারপর কেমন যেন ব্যঙ্গ করে বলল, ও মা, কিছু করতে যাবি কেন? আমি তো এমনি এমনি এলাম তোর কাছে। আমার যে খিদে পেয়েছে, খাবো না আমি? রোজ রাতে জ্যান্ত মানুষ ছিঁড়ে খেতে না পেলে যে আমার চলে না। সেই কবে কোন চোখে থেকে ঘুরে বেড়াচ্ছি। আমি মরা কাকি, আবার এসেছি আমি। কে মরা খাকি? আমি চিনি না তোমাকে। মদন মরা খাকির পাশ কাটিয়ে পালাতে গেল। বেশ খানিকক্ষণ দৌড়ল, কিন্তু অদ্ভুত ব্যাপার, মদন যেখানে ছিল সেখানেই রয়ে গেল। একই জায়গায় দৌড়ে যেতে লাগলো। ওদিকে ঠিক পিছনে মরা খাকির অট্টহাসি শোনা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এবারে মরা খাকির গলার আওয়াজ বদলে বদলে যাচ্ছে। একবার তার গলার স্বর শুনে মনে হচ্ছে সে পুরুষ, আর একবার মনে হচ্ছে নারী। তুই চিনিস না মরা কাকিকে? আচ্ছা, তবে শোন, মরা খাকি লাউহাটার পিশাচিনী সোনাখালী রামু গোয়ালের বউ মাধবী সন্ধ্যেবেলায় পোয়াতি অবস্থায় লাউহাটার জলে স্নান করে আমাকে ডেকে এনেছিল। সেদিন থেকে আমি রামুর সংসারে ঢুকে গেছি। রামুর বউয়ের শরীরের ভেতরে ঢুকে প্রথমে তার শরীরটাকে মুচড়ে মুচড়ে খেয়েছি।
তারপর তার গর্বের মেয়ে গরবের মধ্যে ভর করি। সারা সোনা কালিগা আমার ভয় কাঁপে। এবার আমি এসেছি, এই বাহাদুরপুরে এবার এই গাটাকে শেষ করব। আবার অট্টহাস্য করে ওঠে মরা খাকি। এবারে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সে। তার সনের নুড়ির মতো চুল হাওয়ায় উড়ছে, আকৃতি প্রায় 7 ফুটের মতো। হাত দুটো কখনো সরু লিকলিকে হয়ে যাচ্ছে, কখনো মোটা থামির মতো। মুখের আদলও কখনো নারী, কখনো পুরুষ। মদন ভয়ের চোটে বসে পড়েছিল মাটিতে। ওই অবস্থাতেই পিছতে পিছতে বলল, কেন কেন এসেছো ভাদরপুরে? জানি না কেন এসেছি। এই গ্রামটা খুব শান্ত ছিল, সকলের সাথে, সকলের বাপ, সকলে একসাথে। সকলের বিপদে এগিয়ে আসে। এসব একদম ভালো লাগে না আমার। সবকিছু ভালো, সবকিছু শান্তিতে আছে, এসব দেখে একটুও ভালো লাগে না আমার। তাই এসেছি। সকলের মনে আতঙ্ক দেখবো, সকলে একে অপরকে সন্দেহ করবে, একে অপরকে ভয় করবে। কেউ কাউকে বিশ্বাস করবে না, তবে তো আমার ভালো লাগবে, তাই না? মদন আরো পিছতে থাকে। এই শীতের রাতেও ঘামতে শুরু করেছে সে। গগন মাস্টার আসছে না কেন? একবার প্রাণপণে চেঁচিয়ে ডেকে উঠল সে, গগন মাস্টার, গগন মাস্টার। আবার হা হা করে হেসে উঠল সেই মরা খাকি। এবার শোনা গেল মরা খাকির গলায় একটা পুরুষ কণ্ঠ। কে গগন মাস্টার? ওটা তো নকল নাম, আসল নাম তো শ্যাম, করবীর ছেলে শ্যাম। গগন মাস্টার আর আসবে না রে তোকে বাঁচাতে, আসবে না। মদন অবাক হয়ে দেখল মরা খাকির মুখটা একবার যেন কিভাবে বদলে গিয়ে গগন মাস্টারের মতো হয়ে গেল। আমাকে খুঁজছিলি মদন, কিন্তু আমি যে এখন মরা খাকি। এই যে এক জব নেশায় পেয়েছে আমাকে। রাতের বেলায় জ্যান্ত মানুষের মাংস ছিঁড়ে খাওয়ার আওয়াজ না পেলে আমার ঘুম আসে না। তোকে আমি এই জঙ্গলে কেন পাঠিয়েছি জানিস? যাতে তুই সকলের থেকে আলাদা হয়ে যেতে পারিস আর তোকে আমি খেতে পারি। ক্ষমা করে দিস মদন, আমার কিচ্ছু যে করার নেই। তারপরেই আবার সেই মরা খাকির ভয়ঙ্কর মুখ। মদন দুচোখ বিস্ফারিত করে চেয়ে রইল সেই দিকে। আর কিছু করার ক্ষমতা রইল না। মরা খাকি প্রথমে তার গলার নলিতে কামড় বসালো। মদন শুধু ছটফট করে উঠল। চিৎকার করার আর কোনো ক্ষমতা রইল না। তারপর আস্তে আস্তে কখনো হাত, কখনো কাঁধের ওপর কামড় বসালো। কিছুক্ষণ বোধ হয় মদনের প্রাণটা ছিল, শরীরটা কেঁপে কেঁপে উঠছিল। তারপর আর সেই ক্ষমতাও থাকলো না। আস্তে আস্তে মদন শরীরের প্রত্যেকটা অংশ খেয়ে ফেলল মরা খাকি। এক অসম্ভব তৃপ্তিতে ঢেকুর তুলে চিৎকার করে উঠল। না, এদিকে কেউ নেই, একটাও মানুষ নেই। কেউ শুনতে পেল না ভয়ঙ্কর সেই আওয়াজ। সবাই গগন মাস্টারের কথা অনুযায়ী নিজের নিজের জায়গায় পাহারা দিচ্ছে। আমবাগানের দিকে তো শুধু মদনের পাহারা দেওয়ার কথা ছিল, এখানে তাই অন্য কেউ আসবে কেন? ভালো করে একবার চারপাশটা দেখে নিল মরা খাকি। কোথাও কোনো চিহ্ন পড়ে নেই মদনের। শুধু তার আত খাওয়া বিড়িটা গাছের এক কোণে পড়ে আছে, আর গাছের পাশে মাটিতে গেঁথে রাখা মশালটা ভয় যেন কাঁপতে কাঁপতে জ্বলছে। এক নৃশংস ঘটনার একমাত্র সাক্ষী। মরা খাকি সেই মশালটা তুলে নিয়ে মাথার ওপর ঘুরিয়ে ঘুরিয়ে নেচে উঠল আনন্দে।
আমি আগুন মুখপিশাচিনী। আগুনে আমার কোনো ভয় নেই। আমার সারা শরীরে আগুনের জ্বালা। আমি মোড়া কাকি। বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। যে যার জায়গায় পাহারা দিচ্ছে। ভোর হয়ে আসছে। ঘুমে সবার চোখ আড়ষ্ট। শীতের রাতে উত্তুরে হাওয়ায় মশালগুলো প্রায় নিভু নিভু। মোড়ল মশাই সেই বটতলায় বসেছিলেন। হাওয়ায় কখন মশাল নিভে গেছে তা খেয়াল করেননি। এই বুড়ো বয়সে কি আর এত রাত অবধি জেগে থাকা যায়? ঝিমোতে ঝিমোতে একসময় ঘুমিয়েই পড়েছিলেন। হঠাৎ গগন মাস্টারের ডাকে ঘুম ভেঙে গেল মোড়ল খুড়োর। ও মোড়ল খুড়ো, ও মোড়ল খুড়ো। বার কয়েক ধাক্কা দিতে ঘুম ভাঙল মোড়ল খুড়োর। হঠাৎ গভীর ঘুম ভেঙে তিনি যেন কিছুই বুঝতে পারলেন না। কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন গগন মাস্টারের দিকে। গগন মাস্টার আরও কয়েকবার মোড়ল খুড়োর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে তার ঘুম ভাঙানোর চেষ্টা করে বলল, আরে ও মোড়ল খুড়ো, মদনকে দেখেছেন? মোড়ল খুড়ো বোকার মতো এমন করে ঘাড় নাড়লেন যে দেখা তো দূরের কথা, তিনি মদন নামটাই বোধহয় এই প্রথম শুনেছেন। কয়েক মুহূর্তের মধ্যে কথাটা হাওয়ার গতিতে সারা ভাদুরপুরে উঠে গেল যে মদনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝিমিয়ে পড়া ঘুমিয়ে পড়া ভিড়টা আবার নতুন উদ্যমে সারা গ্রামে মশাল নিয়ে খুঁজে এলো। আমবাগান তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মদনের সেই আধ খাওয়া বিড়িটা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া গেল না। ভোর হলো, প্রতিদিনই যেমন ভোর হয়। এ এক অদ্ভুত সংকট। লোকটা মরেছে কিনা সেটা পর্যন্তও জানা যায় না। মরলে না হয় মরা শরীরটা নিয়ে খানিক শোক করা যায়, খানিক কান্নাকাটিও করা যায়, কিন্তু এ যে কোথাও কোনো চিহ্ন পর্যন্ত নেই। তাই শেষ পর্যন্ত আবার যে যার কাজে চলে যায়। আবার সময় গুনতে থাকে, রাতে আবার কার পালা। গগন মাস্টারের পড়ানো শেষ। আজ স্কুলে লাস্ট পিরিয়ডে ক্লাস ছিল 9-এর। ছুটির ঘন্টা পড়তেই সকলে হৈ হৈ করে বেরিয়ে এলো ক্লাস থেকে। গগন মাস্টারও সব খাতা বই গুছিয়ে নিয়ে স্টাফ রুমের দিকেই যাচ্ছিল। দোতলার সিঁড়ি দিয়ে নামতেই দেখে এক কোণে লতিকা দাঁড়িয়ে। কেমন যেন আড়ষ্ট হয়ে গেল গগন মাস্টার। লতিকা ক্লাস 9-এই পড়ে। পড়ে বলতে বেচারি 2 বছর ফেল করে এখনও ওই ক্লাস 9-এই আটকে আছে। দুটো বেনি ঝুলিয়ে স্কুলের শাড়িতে লতিকাকে ঠিক যেন মানায় না। আর গগন মাস্টারেরও মেয়েটাকে দেখলেই কেমন যেন অস্বস্তি লাগে। এমনিতেই মেয়েদেরকে বড় একটা সহ্য করতে পারে না সে। কোনো মেয়েকে দেখলেই তার মার কথা মনে পড়ে যায়। সে জঙ্গলের মধ্যে নিজের শরীরের মাংস খুবলে খুবলে খাওয়ার কথা মনে পড়ে যায় গগনের। শরীরের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি শুরু হয়। অনেক কষ্টে নিজেকে সামলে গগন মাস্টার বলল, কি লতিকা, কিছু বলবে? যা পড়িয়েছি সব বুঝেছো তো? হ্যাঁ। ঘাড় নেড়ে একেবারে ডল পুতুলের মতো বলল লতিকা। গগন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভাবল বোধহয় লতিকা কিছু বলবে, কিন্তু এ মেয়ে তো তার দুটো বিনুনিকে সোজা করতেই ব্যস্ত। এমন ভঙ্গি দেখলে গগনের গা চলে যায়। এই অবস্থায় নিজেকে সামলে রাখা খুব কঠিন। তাও অনেক কষ্টে নিজেকে সামলে গগন বলল, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে স্যার, আজকে আমার না জন্মদিন। মেয়েটি বেশ লাজুক লাজুক মুখে হেসে হেসে বলল। গগন নিজের মনে মনে বলল, এমন ভয়ঙ্কর অশুভ দিন ভগবান আর কোনো দিন যেন সৃষ্টি না করেন। মুখে একটা লম্বা হাসি টেনে বলল,
বাহ, শুভ জন্মদিন। কথাটা বলেই লতিকার পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল গগন, কিন্তু মেয়েটা ছাড়লে তো। দৌড়ে এসে আবার রাস্তা আটকে দাঁড়ালো লতিকা। আবার কি হলো? মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে, নিয়ে আসি। গগন প্রমাদ করল। একে মেয়েতে রক্ষা ছিল না, আবার মায়ের পায়েস। ভীষণ বিরক্তি নিয়ে গগন বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্টাফ রুমে আছি, নিয়ে এসো। লতিকা ঘাড় নেড়ে দৌড়ে উঠে গেল সিঁড়িতে। গগন লম্বা একটা নিঃশ্বাস নিয়ে তাড়াতাড়ি গেল স্টাফ রুমের দিকে। লতিকা আসার আগেই তাকে পালাতে হবে এখান থেকে। স্টাফ রুম থেকে তাড়াতাড়ি নিজের জিনিসপত্র নিয়ে দৌড় দিল গগন, কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। সবে স্কুলের গেটটা সে পেরিয়েছে কি পেরোয়নি, লতিকা ছুটতে ছুটতে এলো। দৌড়ে আসার জন্য জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। তার ভারী বুক ক্রমশ ওঠানামা করছে। হাতে একটা টিফিন বক্স। স্যার, ও স্যার, কোথায় যাচ্ছেন? বললাম না মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। গগন তাড়াতাড়ি পায়েসের টিফিন বক্সটা নিয়ে নিজের ব্যাগে ঢোকালো। তারপরেই হনহন করে হাঁটা দিল, কিন্তু লতিকা যে কিছুতেই পিছু ছাড়তে চায় না। পিছন পিছন দৌড়ে আসে সে। ও স্যার, আবার কি হলো? গগন অবাক হয়ে যায়। আপনার জন্য অপেক্ষা করতে করতে তো একেবারে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল যে। শীতের সন্ধে একটু তাড়াতাড়ি হয় কি না? গগন আকাশের দিকে তাকিয়ে দেখল এখনো দিব্যি আলো আছে। যত সব ঢং, দেখলে গা যেন জ্বলে যায়। বিরক্তিতে শরীর কাঁপতে থাকে গগনের। লতিকা আপন মনে বিনুনি দোলাতে দোলাতে ইনিয়ে বিনিয়ে বলে যায়, শুনেছেন তো গায়ে কি এক নতুন উপদ্রব শুরু হয়েছে। রোজ একজন করে গায়েব হয়ে যাচ্ছে। কাল তো মদন খুড়োকে খুঁজেই পাওয়া গেল না। সন্ধে হয়ে গেলে একা বের হতে ভয় লাগে। গগনের ঠোঁটের কোণায় হাসি ঝলকে ওঠে। তোমাকে কেউ নেবে না। গগনের কথায় অবাক হয়ে ডাগর ডাগর চোখ মেলে তাকায় লতিকা। নিজের বলে ফেলা কথাগুলোকে খানিক শুধরে নিয়ে গগন বলে, না মানে এখনো পর্যন্ত শুধু জোয়ান ছেলেরাই উধাও হয়েছে, তাই বললাম আর কি। তোমার ভয় নেই, তুমি উধাও হবে না। লতিকা মুখ নিচু করে খানিকটা কি যেন ভাবতে থাকে। গগন ততক্ষণে আরও খানিকটা এগিয়ে যায়। লতিকা আবার নাছরবান্দার মতো দৌড়ে দৌড়ে আসে। তাও এতদিন কোনো মেয়েকে উধাও করেনি বলে যে এখনো করবে না, আর কোনো মানে আছে নাকি? করতেও তো পারে। গগন খানিকক্ষণ হাঁ করে লতিকার মুখের দিকে তাকিয়ে একটু বাঁকা স্বরে বলল, তা আমাকে কি করতে হবে? ঘড়িটাকে পেছন দিকে হাঁটাবো নাকি পৃথিবীটাকে উল্টো পথে হাঁটিয়ে এখন খটখটে দুপুর বানাবো? লতিকা হেসে গড়িয়ে পড়ে। ধুর, আমি কি তাই বলেছি নাকি? আমি বলছিলাম একটু চলুন না আমার সাথে, একটু বাড়ি অব্দি পৌঁছে দেবেন। বিরক্তিতে গা জ্বলে গেল গগনের, কিন্তু সোজাসুজি না বলতেও পারছে না। একটা মেয়ে তার সাহায্য চাইছে, তাও আবার গায়ের এমন একটা কঠিন সময়। গগন যদি সাথে না যায় তবে এ যা মেয়ে সারা গাঁ রাষ্ট্র করে দেবে যে স্যারকে বলা সত্ত্বেও স্যার তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেয়নি। কিন্তু ক্রমশ লতিকা যা শুরু করল তাতে গগন আর নিজেকে ধরে রাখতে পারবে কিনা শেষ পর্যন্ত তাতে সন্দেহ আছে। বেশ কিছু দূর যাওয়া হয়েছে। ওদিকে উল্টো দিক থেকে মোড়ল খুড়ো আসছে। লতিকা লাফাতে লাফাতে গিয়ে মোড়ল খুড়োর গায়ে হামলে পড়ে বলল, ও খুড়ো, জানো তো সন্ধে হয়ে গেছে তো, একা ফিরতে বড় ভয় করছিল, তাই মাস্টার মশাইকে বললাম। মাস্টার মশাই আমাকে তাই পৌঁছে দিচ্ছে। মোড়ল খুড়ো কিছু না বুঝে ঘাড় নাড়লেন। আবার লতিকা নিজের তালে পথ চলতে লাগল। গগন চলছে তার পিছু পিছু। খানিক দূর গিয়ে আবার কে এক বিন্তি মাসিকে সামনে পেল। আবার ঠিক আগের মতো গিয়ে হামলে পড়ল সে। জানো তো বিন্তি মাসি, সন্ধে হয়ে গেছে তো, তাই আর একা একা বাড়ি ফিরছি না, স্যারকে নিয়েই যাচ্ছি।
এবার আর গগন নিজের রাগ সামলাতে পারল না। লতিকার কাছে গিয়ে বলল, শোনো মেয়ে, আমি তোমাকে কি বলেছিলাম মনে নেই? এখনো পর্যন্ত কোনো মেয়ে বা বুড়ো কিংবা কোনো বাচ্চার ওপর হামলা হয়নি। শুধু জোয়ান ছেলেরা রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে। এখানে জোয়ান ছেলে একজনই আছে, আমি। তুমি যদি এরকম প্রত্যেকের কাছে গিয়ে নেচে নেচে জানাতে যাও স্যার তোমার সাথে যাচ্ছে বাড়ি ছাড়তে, তাহলে কিন্তু দেখবে হঠাৎ করে আমিই উধাও হয়ে গেছি। লতিকার মনে হলো ভ্যাবাচাকা খেয়ে গেল এই কথায়। বেশ খানিকক্ষণ চুপচাপ চলতে লাগলো মাথা নিচু করে। গগন বেশ মজা পেল। মেয়েটা ভয় পেয়ে গেছে তার কথায়, এবারে আর একটু ভয় পাইয়ে দেওয়া দরকার। লতিকা হাঁটছিল আগে আগে, গগন পিছনে পিছনে আস্তে আস্তেই যাচ্ছিল। হঠাৎ করেই গগন পাশ কাটিয়ে পালিয়ে গেল অন্য রাস্তায়। মুখ নিচু করে যাচ্ছিল বলে লতিকা কিছু দেখেনি। বেশ খানিকক্ষণ নিঃশব্দে চলার পর হঠাৎ করেই কি একটা বলার জন্য পিছনে ফিরে দেখল স্যার নেই। ভয় পেয়ে গেল মেয়েটা। এখন সত্যিই অন্ধকার হয়ে গেছে। শীতের সন্ধে হঠাৎ করেই না বলে কয়ে এসে পড়ে। কোথায় গেল তবে স্যার? আজ ভাদুরপুরে সকলের কেমন যেন অনীহা দেখা গেছে। কেউ আর তেমন পাহারা দিচ্ছে না কোথাও। এই কদিনে এইটুকু সকলে যেন বুঝে গেছে কিছু করেই ওই অদৃশ্য আততায়ীর হাত থেকে রক্ষা নেই। ঘরের দরজা বন্ধ থাকলে ঘর থেকে টেনে নিয়ে যায়। আগুন হাতে পাহারা দিতে বসে থাকলেও নিয়ে চলে যায়। যাকে একবার নিয়ে যাবে বলে ঠিক করে তাকে শেষ পর্যন্ত নিয়েই যায়। বলাই আজ সদরে গিয়েছিল নদীর ওপারে, গেল মাসে একখানা জমি কিনেছিল। সেটা আজ বেচে দেওয়ার ব্যবস্থা করে এসেছে। সামনের সপ্তাহে কাগজপত্রে সব লেখালেখি হয়ে যাবে। ভাদুরপুরে আর কয়েক ঘর জোয়ান পুরুষ বেঁচে আছে, দুদিন বাদে তাও থাকবে না। বলাই আজ আছে, কাল থাকবে না। জমি বাড়ি কে দেখবে? তার চেয়ে হাতে টাকা থাকলে সেটা তবুও কাজে আসবে পরিবারের। দরজা আটকে একটা মোটা তালা লাগিয়ে তারপর আবার খাটের তলায় গিয়ে শুয়েছে বলাই। খাটের উপরে বালিশের উপর চাদর দিয়ে রেখেছে, যাতে যদি কেউ আসে সে যেন ভুল করে বালিশটাকে নিয়ে যায়। কিন্তু এত কিছু করেও কি আর মৃত্যুকে আটকানো যায়? রাত তখন কত কে জানে। বলাই ভয়ে কাঁপতে কাঁপতে খাটের তলায় শুয়ে থাকতে থাকতেই কখন যেন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিছু খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। টিনের চাল থেকে একটা লণ্ঠন জ্বলছিল। লণ্ঠনের হলুদ আলোটা অল্প অল্প করে দুলছিল। সেই অল্প আলোতেই বলাই দেখল দুটো সরু কাঠির মতো হাত দরজা ভেদ করে ঢুকে এলো ভেতরে। কেমন যেন অদ্ভুতভাবে দরজার তালাটা খটাস করে ভেঙে দিল। তারপরেই একটা ভয়ানক বিভৎস চেহারার পিশাচিনী ঢুকে এলো ঘরে। একবারও খাটের দিকে তাকালো না, যেন আগে থেকেই জেনে বসে আছে খাটে কেউ নেই। বলাই খাটের নিচে শুয়ে আছে। বলাই প্রাণপণে নিজের শ্বাস আটকে খাটের আরও পেছনের দিকে সরে যেতে লাগল। কিন্তু আজ বোধ হয় কিছু করেই কিছু লাভ হবে না। সেই লম্বা সরু হাত দিয়ে ওই অদ্ভুত পিশাচিনী বলাইকে টেনে বার করে আনলো খাটের তলা থেকে। আশেপাশে তখন কেউ নেই। জমি বেচার ব্যাপারে বাড়ির কেউ জানতে না পারে, তাই বলাই বউ আর ছেলেকে বলাইয়ের বউয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। মেয়ে মানুষ, জমি বেচার কথা জানতে পারলে হাজারটা কথা জিজ্ঞেস করবে। সত্যি কথা বললে কান্নাকাটি করে বাড়ি মাথায় করবে। তাই ওরা যাতে কিছু জানতে না পারে তাই বাড়ি থেকে ওদের সরিয়ে দিয়েছিল বলাই। তাই এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও কারও সাহায্য পাবে না সে। বলাইয়ের বাড়ির আশপাশটা বেশ ফাঁকা, কারো বাড়িও নেই তেমন ধারে কাছে। সবচেয়ে কাছে বোধহয় মোড়ল খুড়োর বাড়ি।
কিন্তু বুড়ো মানুষটা একাই থাকেন বাড়িতে। স্ত্রী গত হয়েছেন বছর 5 হলো। শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে বুড়ো একবার শুয়ে পড়লে হাজার ডেকেও তার সাড়া পাওয়া যাবে না। পিশাচিনী বলাইকে টানতে টানতে বার করল ঘর থেকে। তারপর অদ্ভুত কায়দায় গলার নলির কাছটা টিপে ধরে উঁচুতে দোলাতে দোলাতে নিয়ে চলল পালপাড়ার পাশে বাঁশ বাগানের দিকে। আজ আর কেউ বাইরে নেই। সবাই বোধহয় এই অদেখা মৃত্যুকে মেনে নিয়েছে। কোনোভাবে পাহারা দিয়ে যখন কোনো লাভ নেই, তখন শুধু শুধু রাত জেগে কি হবে? বলাই ওই অবস্থায় ঝুলতে ঝুলতে পেরিয়ে গেল মোড়ল খুড়োর বাড়ি, ফটিকের বাড়ি, নিতাই ময়রার বাড়ি। চিৎকার করার ক্ষমতা নেই তার। শুধু করুণ চোখে তাকিয়ে রইল সেই বাড়িগুলোর দিকে। যদি কোনোভাবে কেউ একবার বাড়ির বাইরে আসে। বাঁশবাগানের মাথার উপর আজ চাঁদ ওঠেনি। আজ অমাবস্যা। চারিদিকটা ঘোর অন্ধকার। অন্ধকারই তো বেশ ভালো লাগে পিশাচিনীর। বাঁশবাগানের ঠিক মাঝখানে এনে ফেলে দিল বলাইকে। সে বেচারা ছটফট করতে লাগলো অসহ্য যন্ত্রণায়। পিশাচিনী খানিকক্ষণ এক দৃষ্টিতে দেখতে লাগলো বলাইয়ের সেই ছটফটানি। তারপর অল্প ঝুঁকে বলল, কিরে, তুই আমার থেকে লুকাতে গিয়েছিলি খাটের তলায়? লুকিয়ে বুঝি তুই বেঁচে যাবি ভেবেছিস? আমি মরা কাকি অদ্ভুতভাবে গলাটা কেমন পাল্টে পাল্টে যাচ্ছে, একবার পুরুষের একবার নারীর। বলাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মরা খাকির দিকে। চেহারার মতো তার মুখের চেহারাটাও কেমন যেন বদলে যাচ্ছে। সেই বিভৎস মুখের দিকে বেশিক্ষণ একভাবে তাকাতে পারল না বলাই। আমার থেকে কেউ বাঁচতে পারে না। তুই ভাবলি কি করে তুই খাটের তলায় লুকিয়ে পড়লে? তোকে আমি খুঁজে পাবো না। তুই কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না। পারবি না। কথাগুলো বলতে বলতেই মরা খাকি কামড় বসালো বলাইয়ের কাঁধে। এক খাবলা মাংস উঠে এলো সঙ্গে সঙ্গে। ব্যথায় যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল বলাই। বলাইকে ওইভাবে কেঁপে উঠতে দেখে অট্টহাস্য করে উঠল মরা খাকি। কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। প্রায় বুঝে আসা চোখে বলাই দেখল মরা খাকির মুখটা বদলে গিয়ে হয়ে গেল গগন মাস্টারের। গলাটাও গগন মাস্টারের। হো হো করে হাসছে লোকটা। কিরে, দেখলি তো লোকগুলো উধাও হয়ে যায়, তাদের আসলে কি হয়? তাদের আমি ছিঁড়ে ছিঁড়ে খাই। আমার শরীরের ভিতরে বাসা বাঁধছে এক মরা খাকি। রাতের বেলা জ্যান্ত মানুষকে না ছিঁড়ে খেলে আমার মন শান্ত হয় না। মানুষের শরীর থেকে মাংস ছিঁড়ে খাওয়ার যে আওয়াজটা হয় না, হয় পৃথিবীর সেরা মিউজিক। মিউজিক মানে জানিস? গান গান। কথাটা বলতে বলতেই আবার কামড় বসালো গগন বলাইয়ের শরীরে। আস্তে আস্তে বলাইয়ের শরীরটা নিথর হয়ে গেল। মরা খাকি সেই নিথর শরীরের উপরে বসে মনের আনন্দে গোটা শরীরটাকে চিবিয়ে খেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। কোথাও আর কোনো চিহ্ন পড়ে নেই বলাইয়ের। মনের আনন্দে নাচতে লাগলো গগন। বাঁশ বাগানের কচি বাঁশ ধরে টান দিতে লাগলো মহা আনন্দে। হঠাৎ মনে হলো কে যেন সরে গেল। ছায়ার মতো কি যেন একটা চলে গেল। বুকটা একবারের জন্য কেঁপে উঠল গগনের। তার এই ভয়ঙ্কর রহস্যের কথা কেউ জেনে ফেলল না তো? তারপর নিজের মনেই হেসে উঠল সে। যদি কেউ দেখে ফেলে, সে হয়তো ভয়েই মরে যাবে আজ। আর না হলে কাল তাকে ঠিক এইভাবে শেষ করে দেবে গগন। ভোর হয়ে গিয়ে সকাল হয়ে গেছে। রোদটা এসে মুখের ওপর পড়ছে, কিন্তু আজ যেন কিছুতেই বিছানা ছাড়তে ইচ্ছে করছে না।
আজ আবার স্কুলের ছুটি। গগন মাস্টারের তাই তেমন কোনো তাড়া নেই। তবে ওই আর কি, একবার বটতলার জমায়েতে হাজির হতে হবে। না, ক্রমশ যেন অসহনীয় হয়ে যাচ্ছে ব্যাপারটা। একটার পর একটা লোক উধাও হয়ে যাচ্ছে। এ তো একদম ভালো কথা নয়। আজ একবার থানার সামনে ধর্ণা দেওয়ারও কথা আছে, দেখা যাক কি হয়। তবে বিছানায় যেন আর শোয়া যাবে নাই বলে মনে হচ্ছে। কে একজন মহিলা ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে এদিক ওদিক। হবে হয়তো বলাইয়ের বউ। স্বামী উধাও হয়ে গেছে বলে কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, কান্নাটা খালি তার ঘরের সামনেই ঘোরাফেরা করছে কেন? একটু বাদেই কারা যেন তার দরজায় ধাক্কা দিল। ও মাস্টার, আরে ও গগন মাস্টার, শিগগিরই এসো। এবার গগন থরমর করে উঠে বসল। ওদের ডাকের মধ্যে কেমন যেন একটা অন্যরকম সুর। শুধু তার বাড়ির আশেপাশেই কেন কেঁদে বেড়াচ্ছে ওই মহিলা? শুধু তার ঘরের দরজাই বা কেন ধাক্কানো হলো? তবে কি তাকে কেউ সন্দেহ করছে নাকি? গগন তাড়াতাড়ি ঘরের বাইরে এলো। কি হয়েছে গো? কি হলো? কাল রাতে কি আবার কেউ? এগো মাস্টার, একজন নয় দুজন। এবার বাড়ির মেয়েদের নিয়েও টানাটানি করছে গো। এবার কিন্তু একটা হেস্তনেস্ত করতেই হবে। চমকে উঠল গগন। মেয়েদের? কোন মেয়েকে আবার কে টেনে নিয়ে গেল? সে তো শুধু বলাইকে বার করে নিয়ে গিয়েছিল। আবার অন্য কোনো পিশাচি নিয়ে এসেছে নাকি অন্য কিছু? না, যেটা সে করেনি সেটার দায় সে কিছুতেই নেবে না। এটার আজ একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বে। সে কি কথা? এটা তো একদম ভালো কথা নয়। আজই সবাই মিলে থানায় যাব। দরকার হলে সারাদিন থানা ঘেরাও করে বসে থাকবো। কিন্তু কাদের বাড়ির মেয়ে? গগনের কথা শেষ না হতেই সেই মহিলার কান্না আবার শোনা গেল। এক মহিলা প্রায় গগনের পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার কি হবে গো? আমার মেয়েটা কোথায় চলে গেল? আমার কি হবে গো? কয়া নাকি মেয়েটা তোমার সাথে আসছিল স্কুল থেকে, তারপর সে কোথায় গেল গো? মেয়েটা যে আমার স্কুল থেকে বাড়ি ফেরেনি গো। আমার কি হবে গো? এত বিচ্ছিরি সুরে একঘেয়েমি কান্না শুনলে গগনের মাথা গরম হয়ে যায়। সে আরেকটু হলেই চিৎকার করে থামাতে যাচ্ছিল, কিন্তু সেটা আর সম্ভব হলো না। কানে এলো দুটো শব্দ, স্কুল আর মেয়ে। ঝপাস করে কালকের স্কুল থেকে ফেরার দৃশ্যটা মনে পড়ে গেল। লতিকাকে সে ভয় দেখিয়ে মাঝপথে পালিয়ে এসেছিল অন্য রাস্তা দিয়ে। সেই মেয়ে কি তবে বাড়ি ফেরেনি? গগন ঠোঁক গিলে বলল, লতিকা? পাশের গাঁয়ের কে একজন দাঁড়িয়েছিল। সে বলল, হ্যাঁ গো মাস্টার, লতিকা। গাঁয়ের অনেকেই দেখেছিল কাল বিকেলে তোমার সাথেই মেয়েটা বাড়ি ফিরছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরেনি। গগন একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মাথা নিচু করল। হ্যাঁ, আমার সাথেই ফিরছিল, কিন্তু শেষ অবধি আর আশা হয়নি। আমার একটা অন্য কাজ পড়ে গিয়েছিল, তাই আমি অন্য দিকে ঘুরে গিয়েছিলাম। মেয়েটা যে বাড়ি ফিরবে না সেটা তো বুঝতে পারিনি। তবে লতিকার কিছু হয়নি, ওকে খুঁজলে ঠিক পাওয়া যাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল গগনের দিকে। ভাবটা এমন যে মাস্টার জানল কি করে যে লতিকার কিছু হয়নি? লতিকার যে কিছু হবে না সেটা মাস্টার বুঝলই বা কি করে? ও মাস্টার, তুমি তুমি ঠিক বলছো। আমার মেয়ের কিছু হয়নি। তাকে ঠিক পাওয়া যাবে তো মাস্টার, বলো না। আরে না না, লতিকার কিচ্ছু হতে পারে না। ও নিঘাত কোথাও লুকিয়ে থেকে মজা দেখছে। আর আপনারা জানেন না, মেয়েটার মাথায় তারটা একটু কাটা আছে। নাহলে কেউ এই যুগে 1 ক্লাস 2বার করে থেকে যায়?
গায়ের সবাই হাঁ করে চেয়ে আছে গগন মাস্টারের দিকে। লতিকার মাকে দেখে মনে হলো এরকম একটা সময় নিজের মেয়েকে নিয়ে এরকম মজা করাটা তিনি একেবারেই পছন্দ করছেন না। সত্যি এভাবে বলাটাও ঠিক হয়নি। গগন আবার একবার ঠঙ্কিলে বলল, আপনারা যান, আমিও হাত মুখ ধুয়ে বের হচ্ছি। ও মেয়েকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। পরম অবিশ্বাস নিয়ে গগনের বাড়ির সামনের ভিড়টা পাতলা হয়ে গেল আস্তে আস্তে। গগন নিজেও মনে মনে গজগজ করতে করতে ভেতরে চলে গেল। কোনো মতে হাত মুখ ধুয়েই বের হতে হবে মেয়েটাকে খুঁজতে। বোধহয় আজকের সকালের চাটাও জুটবে না। একবার হাতের কাছে পাক মেয়েটাকে, সবার আগে স্কুল থেকে তাড়াবে। এইভাবে সাত সকালে বেইজ্জত করা সকলের সামনে। কিন্তু হাতের কাছে পাওয়া মেয়েটাকে এত সহজ হলো না। সারাটা দিন গ্রামের হাট ঘাট মাঠ কিচ্ছুটি বাদ গেল না। সব জায়গায় গগন নিজে ঘুরল। লতিকার দুই বন্ধুর বিয়ে হয়ে গিয়েছিল বেশ দূরের দিকের গ্রামে। সেখানেও গগন নিজে ট্রেনে করে ঘুরে এলো। শেষ পর্যন্ত মোড়ল খুড়োর কথায় ভাদুরপুরের দুটো নদীতে আর 4টে পুকুরে জাল ফেলা হলো, কিন্তু তবু কোনো খোঁজ পাওয়া গেল না। তার মানে কি সত্যি? তবে হঠাৎ গগনের মনে হলো কাল রাতের ওই পালপাড়ার আগে বাঁশবাগানটা দেখা হয়নি একবারের জন্য। কাল সে নিজে রাতের বেলায় ওখানে ছিল বলেই খুব একটা ভালো করে দেখেনি জায়গাটা। কিন্তু এখন যেন মনে হচ্ছে কাল রাতের ঘটনাটা আর একবার মনে পড়ে গেল গগনের। কাল রাতে বলাইকে মেরে তার হাড় মাংস সব খুবলে খুবলে খাওয়ার পর একটা কেমন যেন ছায়ামূর্তি হঠাৎ কোথা থেকে যেন সরে গিয়েছিল না। গগন সব ফেলে দৌড়ল বাঁশ বাগানের দিকে। রাতের বেলা জায়গাটা কেমন একটা ভুতুরে টাইপের, কিন্তু দিনের বেলা মোটেই অতটা ভয়ঙ্কর নয়। বাঁশবাগানের ঠিক মাঝখানের ফাঁকা জায়গাটায় খানিকটা থমকে দাঁড়িয়ে রইল গগন। এখানেই, ঠিক এখানেই কাল বলাইয়ের শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে শেষ করেছে সে। আর ঠিক ওই দিক থেকে এসেছিল আওয়াজটা। ছুটে গেল গগন ওই দিকটায়। না, কেউ নেই ওখানে। কিন্তু এখানেই আছে কোথাও। সন্ধে নামছে। আজকাল সন্ধে নামলেই গগনের শরীরের মধ্যে কেমন যেন একটা হতে থাকে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এই সময় কেউ সামনে এলে মনে হয় তার টুঁটি চিপে ধরে তার আস্ত মাথাটা মুখের মধ্যে পুরে দেয়। তার উপর আজ সারাদিন ধকল গেছে প্রচণ্ড। কোথায় কোথায় না ঘুরেছে সে মেয়েটার জন্য। বেশ খানিকক্ষণ দৌড়াদৌড়ির পর একেবারে শেষ প্রান্তে দেখল একটা বাঁশ গাছের ঝাড়ের মধ্যে মাথা নিচু করে হাঁটুর মধ্যে মুখখানা প্রায় ডুবিয়ে বসে আছে লতিকা। রাগে আর নিজেকে সামলাতে পারল না গগন। দৌড়ে গিয়ে খপাত করে মেয়েটাকে চুলের মুঠি ধরে প্রায় টেনে বার করে আনলো ওই ঝাড় থেকে। কিরে, এখানে লুকিয়ে বসে আছিস কেন? সারা গাঁকে এদিকে বলে এসেছিস আমার সাথে বাড়ি ফিরবি, আর এদিকে বাড়ি না গিয়ে এই বাঁশবনে পেতনির মতো বসে আছিস কেন? আমাকে জেলে পুড়তে চাস হারামজাতি? লতিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল গগনের দিকে, যেন এই প্রথম সে দেখছে সামনের মানুষটাকে। লতিকাকে ওইভাবে চেয়ে থাকতে দেখে গগনের আবার মনে পড়ে গেল কাল রাতের সেই ছায়াটাকে। তবু নিজেকে যথাসম্ভব স্থির রেখে বলল, কিরে, কি হয়েছে? এরকম করে কি দেখছিস? তোকে না এবার স্কুল থেকে তাড়াবো সবার আগে। পড়াশোনার নামগন্ধ নেই, শুধু মাথায় বদ বুদ্ধি। গগন এবার মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যেতে গেল, কিন্তু এবার লতিকা গগনের হাত ছাড়িয়ে পিছিয়ে চলে এলো। মেয়েটার চোখ মুখ কেমন যেন থমথমে। গগন কোনোদিনও লতিকার এরকম মুখ দেখেনি। গগন এবার ঠোঁকিলে আলতো করে জিজ্ঞেস করল, কি হয়েছে? গগন থমকে পিছিয়ে গেল। লতিকা দৌড়ে পালিয়ে গেল বাঁশবাগান থেকে। তোমরা শুনছো স্কেডেলসের আজকের গল্প মরা খাকি সিজন 2 এপিসোড 1 মরা লাশের গন্ধে। গল্পটা এত দূর তোমরা যারা শুনছো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও,
আর স্কেরিটেলসে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু এক্ষুনি স্কেরিটেলসকে সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পের শুরুতে মরা খাকির হাতে কাকে প্রাণ হারাতে দেখা যায়? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। তোমাদের মধ্যে যাদের উত্তর সঠিক হবে আমি পরের গল্পে তাদের নাম মেনশন করব। রাত হয়েছে। আজ কখন ঘরেই আছে। লতিকা বাঁশবাগান থেকে তার সামনে দিয়ে পালিয়ে গেছে, তা প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে, অথচ এখনও কেউ তার বাড়ি এসে ধাওয়া করেনি। এতক্ষণে সারা গায়ে ঢিঢি পড়ে যাওয়ার কথা, লোকেদের দা কুড়ুল নিয়ে ছুটে আসার কথা, অথচ কেউ তো আসছে না। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, রাতের শিকারে যাওয়ার সময় পেরিয়ে গেছে। শরীরটা ভীষণ আনচান আনচান করছে। তার মানে কি লতিকা কাউকে বলেনি? আজ বলেনি, কাল বলে দেবে। একটা অস্বাভাবিক বিকৃত গলার স্বর শুনতে পেল যেন নিজেরই শরীরের ভিতর থেকে। এই গলার স্বর সে চেনে, বহুদিনের পরিচয় এই গলার সাথে তার। গগন বিড়বিড় করে বলে উঠল, না, লতিকা বলবে না। আবার সাথে সাথে ভেসে উঠল সেই ভয়ঙ্কর গলা। কি করে জানলি রে ছোড়া ওই মেয়ে বলবে না? প্রেম করিস নাকি? মনে ধরেছে নাকি মেয়েটাকে? কেমন একটা বিশ্রী খ্যা খ্যা স্বরে হেসে উঠল মরা খাকি। গগন তীব্র স্বরে প্রতিবাদ করে উঠল, ধর, প্রেম করতে যাব কোন দুঃখে? তবে একটা খুব ভালো করে জানি লতিকা বলবে না। বললে তো কাল সেই সময়ে চেঁচিয়ে লোকজনকে ডেকে এনে একেবারে হাতে নাতে ধরিয়ে দিতে পারত। এতটা সময় পার হয়ে গেল, তবুও তো কাউকে বলেনি। লতিকা বলবে না কাউকে। ওই দেখ ছেলের কাণ্ড, সব জেনে বুঝে বসে আছে। তোর মনে নেই তোর মায়ের সাথে কি হয়েছিল? একবার যদি ওরা জানতে পারে তাহলে তোকে ছাড়বে না, পুড়িয়ে মেরে ফেলবে। নয়তো মাথার উপর লাঠির বাড়ি মেরে মেরে মাথা কানো ফাটিয়ে দেবে। গগন বসে রইল পাথরের মতো। কি যে করবে, কি যে বলবে, কিছুই যেন বুঝতে পারছে না। চল এক্ষুনি যাই, আজ অন্য কেউ নয়, ওই মেয়েটাকেই খেয়ে শেষ করে আসি। চল যাই, কাউকে বলার আগেই মেয়েটাকে মেরে শেষ করে দিই। মরা খাকি যেন গগনের চারিদিকে ঘুরে ঘুরে বিনবিন করে একই কথা বলে যেতে লাগলো বারবার। একসময় গগনও চিৎকার করে উঠল, হ্যাঁ, সেই ভালো, শেষ করে দিবি এটাকে। এমনিতেই রোজ রোজ আমার রাস্তা আগলে দাঁড়ায়। কি বিশ্রী একটা গায়ে পড়া একটা মেয়ে। আজকে সারা দিনের আমেজটা একেবারে নষ্ট করে দিল। শালা একদম শেষ করে দেব। মরা খাকির খ্যা খ্যা অট্টহাসিটা যেন তাড়া করে বেড়ালো গগনের চারিদিকে। লতিকার বাড়িতে লতিকা আর ওর বুড়ি মা ছাড়া কেউ থাকে না। বাপটা মরেছে বেশ কয়েক বছর হলো। মা আর মেয়ের সংসার শুধু। একটা ভাঙা বেড়া পার হয়ে কিছুটা গেলেই একটা মাটির দাওয়ার। খড়ের চাল নিচু হয়ে এসে প্রায় মাটি ছুঁয়েছে। ভাঙা জানলার পাল্লা দিয়ে ভেতরটা দেখা যায়। গগন এসে সেই ভাঙা জানলার সামনে দাঁড়াল। মাটিতে একটা ছেঁড়া কাঁথা বিছিয়ে শুয়ে আছে লতিকার মা, আর ওদিকে একটা তক্তপোষের ওপর শুয়ে আছে লতিকা। গগন জানলার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এভাবে ওর একেবারে মাকে ডিঙিয়ে কি করে বের করে আনবে লতিকাকে? কানের কাছে মরা খাকি বুদ্ধি দিতে থাকে, এক কাজ কর, পুরনো ঝেলঝেলে দরজা, আলতো হাতে একটু চাপ দিলেই দরজাটা ভেঙে যাবে। তারপর ওই মেয়েটার মুখ টিপে কোলে করে একবার নিয়ে আনতে পারলেই তো হলো। একদম নিয়ে চলে যাব কালকের ওই বাঁশ বাগানে। ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। চুপ করে দাঁড়িয়ে থাকে গগন। বললেই হলো নাকি? আলতো হাতে দরজায় চাপ দিলে কি আওয়াজ হবে না? গগনের মনে পড়ে যায় নিজের মায়ের কথা।
কত অল্প আওয়াজে ঘুম ভেঙে যেত মায়ের। আর একবার ওই মহিলার ঘুম ভেঙে গেলে তো সবটা ধরা পড়ে যাবে। গগন পিছিয়ে এসে দাওয়ায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মরা খাকি যেন তার পেটের ভেতর ঘুরপাক খেতে থাকে, কখনো মুখের আগল ঠেলে বেরিয়ে আসতে থাকে। গগন তবু চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ মনে হলো একটা আওয়াজ। ঠিক পেছনে দরজাটা খুলে গেল। লতিকা বেরিয়ে এলো ঘর থেকে। দরজাটা আলতো করে বন্ধ করে দিল। একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে লতিকা। গগন ভ্যাবা চাকা খেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। মরা খাকি ও বেগতিক দেখে কোথায় যেন লুকিয়ে পড়েছে। কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না গগন তার। লতিকা দাওয়া থেকে নেমে এলো মেঝেতে। একা একাই রওনা দিল বেড়ার দিকে। তারপর একবার পিছনে তাকিয়ে বলল, আসুন, ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। মা আবার কখন জেগে আপনাকে দেখতে পেলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবেন যে। তার চেয়ে চলুন, কালকে সেই বাঁশবনে যাই। লতিকা চলতে লাগলো। গগন বেশ কিছুক্ষণ তাও পাথরের মূর্তির মতোই দাঁড়িয়ে থাকলো দাওয়ায়। তারপর হাঁটতে লাগলো লতিকার পিছন পিছন। মেয়েটা যেন একদিনে কেমন বদলে গেছে। কালকেই যে মেয়েটা অনর্গল কথা বলে বলে কান মাথা খেয়ে ফেলছিল, তার মুখে এখন একটাও কথা নেই। আস্তে আস্তে হেঁটে চলেছে বাঁশবনের দিকে। কালকে অমাবস্যা ছিল। আজকেও আকাশের চাঁদটা তেমন একটা বড় হয়নি। সেই এক টুকরো চাঁদটাকেও ঘিরে রেখে দিয়েছে একটা ধূসর মেঘ। তাই রাস্তা একেবারেই দেখা যাচ্ছে না। তবে এই রাস্তা লতিকার চেনা। ছোট থেকে বড় হয়েছে সে এখানে। রাস্তার কোন পাথরটা একটুখানি উঠে আছে সেটা সে না দেখেও বেশ বলে দিতে পারে। বরং গগন বেশ কয়েকবার ধাক্কা খেয়ে যাচ্ছে। বাঁশবাগানের মাঝখানের সেই ফাঁকা জায়গাটায় এসে লতিকা তার ডান হাতটা বাড়িয়ে দিল গগনের দিকে। মেয়েটা যে ঠিক কি করতে চাইছে সেটাই বুঝতে পারছে না গগন। সে ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ চেয়ে জিজ্ঞেস করল, কি হলো? খাবেন তো আমায়? সেই জন্যই তো রাতের বেলায় আমার জানলার সামনে দাঁড়িয়েছিলেন। আমি প্রস্তুত হয়ে এসেছি। নিন, খেয়ে নিন। এক নিঃশ্বাসে তরতর করে কথাগুলো বলে হাতটা আর একটু বাড়িয়ে দিল লতিকা। কি সব বলছো? গগন ভয় পিছিয়ে গেল। কিন্তু লতিকা তো মিথ্যে কিছু বলেনি। সত্যিই তো সে এতক্ষণ এই কারণেই লতিকার বাড়ির দাওয়ায় দাঁড়িয়েছিল। গগন এবার একটা অদ্ভুত মানসিক যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি পাগল হয়ে গেছি। আমি মানুষ নই, আমি একটা আস্ত পিশাচ। আমার কাছে এসো না, তুমি পালিয়ে যাও। না, তুমি কোথায় যাবে? আমি যাব। কালই এই ভাদরপুর ছেড়ে পালিয়ে যাব আমি। লতিকা কিছু বলল না। সে একইভাবে দাঁড়িয়ে আছে, ডান হাতটা বাড়িয়ে। গগন এবার চিৎকার করে উঠল, কি হলো? কথা কানে যাচ্ছে না? যাও, বাড়ি যাও। রাতের বেলা কোনো মেয়ে এইভাবে বাঁশবাগানে নেচে বেড়ায়, এখনই বের হয়ে যাও, নইলে একেবারে স্কুল থেকে বের করে দেব। কথাগুলো বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠল গগন। গগন নয়, আমার নাম শ্যাম। সে অনেক বছর আগে আমি আর মা থাকতাম হাসনাবাদের দিকে একটা গ্রামে। সেই গ্রামের কুলেশ্বরী মন্দিরের পুরুত মশাইয়ের স্ত্রী আমাদের জায়গা দিয়েছিলেন। বেশ সুন্দর ছিল সেই দিনগুলো। আমি মায়ের হাত ধরে স্কুলে যেতাম। পুরুত দিদিমা আমাকে নারকোল নাড়ু বানিয়ে খাওয়াতেন। আমি আর মা সন্ধ্যাবেলা মন্দিরে প্রদীপ জ্বালাতাম। কিন্তু এত সুখ আমাদের সয়নি। আমার স্কুলের এক মাস্টার মশাই মাকে বিষ নজরে দেখত, বারবার মাকে উত্ত্যক্ত করত। আমার সামনেই মাকে অনেকবার হাত ধরে টেনেছিল। তখন আমি ওইসব কিছু বুঝতাম না, কিন্তু এখন বুঝি। একদিন আমার ওপর চুরির বদনাম দিয়ে আমাকে জেলে পোড়ার তাল করছিল, মাকে শাসিয়ে দিয়েছিল। রাতে ওর ঘরে না এলে সকাল হলেই পুলিশ এসে নাকি আমায় নিয়ে যাবে। আমার মায়ের ছোট্টবেলায় 1 বছর এক মরা খাঁকি ভর করেছিল তার শরীরে।
সেদিনও সেই পিশাচিনী ভর করে মায়ের শরীরে। মা ওই লোকটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খায়। তারপরও সব আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু রাতে মায়ের পুরনো গ্রামের লোক মাকে চিনে ফেলে, সবার সামনে বলে দেয় মা একজন পিশাচিনী। আমার মা সেই লোকটাকেও শেষ করে দেয়, কিন্তু তারপর নিজেরই শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ হয়ে যায়। আমার মা আসলে বুঝতে পারে মা আর কোনোদিন একটা স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারবে না, কেউ মাকে বাঁচতে দেবে না। তারপর আমাকে কেউ আর ওই গাঁতে থাকতে দিলে না। পিশাচিনীর ছেলে আমি, আমাকে আবার সমাজে থাকতে দেওয়া যায় নাকি? পুরুত দিদিমা অনেক চেষ্টা করেছিলেন, সকলকে অনেক বলেছিলেন, কিচ্ছু হয়নি, কেউ কিন্তু আমায় থাকতে দেয়নি জানো। এক ঝড়ের রাতে ওই গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিলাম। সারা রাত স্টেশনের মধ্যে পড়ে রইলাম। ভোর হতে একটা ট্রেন এলো, বিনা টিকিটেই উঠে পড়লাম। পেটে তখন আগুন, খিদের জ্বালা সহ্য না করতে পেরে একজনের খাবার চুরি করে খেতে গেলাম। সে চুরির অপরাধেও মার খেলাম। সারা ট্রেন প্রায় ঝাঁপিয়ে পড়লো, একটা নয় 10 বছরের রুটি চোরকে পেটানোর জন্য। তারপর রেল পুলিশ এসে চালান করে দিল জেলে। এত ছোট বাচ্চা জেলে রাখা যায় না। ঘুরতে লাগলাম এক অনাথ আশ্রম থেকে আর এক অনাথ আশ্রম। ঠিকানা বদলায়, নাম বদলায়, কিন্তু ভাগ্যটা বদলায় না। একদিন রাতের বেলায় ঘুম আসছে না বলে বসেছিলাম অনাথ আশ্রমের বারান্দায়। হঠাৎ মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলাচ্ছে। পেছনে ফিরে তাকাতেই দেখলাম এক ভয়ঙ্কর পিশাচিনী। বেশিক্ষণ তাকানো যায় না। মা যখন নিজের মাংস খুবলে খুবলে খাচ্ছিল, তখন যেন এক ঝলক দেখেছিলাম একে। 2 চোখ দিয়ে ঠিকরে পড়ছে আগুন, গা দিয়ে বের হচ্ছে কাঁচা মাংসের গন্ধ। সাধারণ মানুষ বোধহয় এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবে না এই পিশাচিনীকে। অদ্ভুতভাবে আমার কিন্তু ভালো লাগলো। অনাথ আশ্রমে যে খাবার দিত তাতে পেট ভরত না। খিদে চেপে চেপে শরীরটা কেমন যেন কাঠির মতো শুকিয়ে যাচ্ছিল। সে মরা খাকি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, খাবি? খিদে পেয়েছে? আমি মাথা নাড়লাম। মরা খাকি আমার হাত ধরে নিয়ে এলো 3 তলার বড় ঘরটায়। আমাদের অনাথ আশ্রমের ম্যানেজার থাকতো ওই ঘরটায়। লোকে বলতো আমাদের খাবার দাবারের জন্য যে টাকা আসতো তার অর্ধেক নাকি ওই লোকটা মেরে দিত। আমরা দিনের পর দিন ছেঁড়া জামা কাপড় পরে থাকতাম। শীতকালে শোয়ার জন্য জুটতো ছেঁড়া ঝেলঝেলে কম্বল। আমাদের দেখলেই লোকটা শুধু গালাগাল খিস্তি করত। বারবার মনে হতো লোকটাকে মেরে দিই, কিন্তু সে সুযোগ আসেনি। আজ প্রথম সুযোগটা এলো। মরা কাকি তার সরু সরু আঙুল দিয়ে অদ্ভুতভাবে দরজাটা খুলে ফেলল। লোকটা ঘুমাচ্ছিল বিছানায়। ওকে ওভাবে শান্তিতে ঘুমোতে দেখে না আমার শরীরটা কেমন যেন করে উঠল। মরা কাকি বলল, দিবি নাকি ওর গলাটা টিপে? কিছু বুঝে কিংবা না বুঝে ঘাড় নেড়ে দিলাম। মরা খাকি আমার শরীরের চারদিকে ঘুরে কেমন যেন অদ্ভুতভাবে আমার শরীরের মধ্যে ঢুকে গেল। এক মুহূর্তে পুরো বদলে গেলাম আমি। আমার শরীরে তখন 1000 হাতির বল। মনে হচ্ছে লোকটাকে খাট থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাই, কিন্তু সেটা তো আর করা যাবে না। মরা খাকি বুদ্ধি দিল, আমার শরীরের ভেতর থেকেই তার গলার আওয়াজ টের পেলাম। ওর টুটি চেপে ধর, তাহলে আর চেঁচাতে পারবে না। আমি একটা হাত মুঠো করে ওর গলার নলিটা চেপে ধরলাম। লোকটা ঘুম ভেঙে তখন চোখ বিস্ফারিত করে দেখছে। আমার শরীরটাও বদলে গেছে তখন। কে জানে আমাকে চিনতে পেরেছিল কিনা। কিছু হয়তো বলতে চাইছিল, কিন্তু আর আমি সময় দিইনি। কপাত করে ওর ঘাটটা কামড়ে ধরলাম। তারপর আস্তে আস্তে কখন হাত কখনো মুখের থেকে খাবলা খাবলা করে মাংস খুবলে নিতে লাগলাম। কি স্বাদ!
আস্তে আস্তে কখন যে গোটার শরীরটা শেষ হয়ে গেল টেরই পেলাম না। সকাল হতেই সেই অনাথ আশ্রম জুড়ে তুলকালাম হয়ে গেল। সে ম্যানেজার কোথায় গেল কেউ খুঁজে পেল না। পুলিশ টুলিশ এলো, কত খোঁজ খবর চললো, কিন্তু কেউ কিচ্ছুটি বুঝতে পারল না। দারুণ মজা হলো আমার। শরীরের ভেতরে যে জ্বালাটা ছিল সেটা কেমন যেন কমতে লাগলো একটু একটু করে, কিন্তু এ যেন এক নেশার মতো চেপে বসেছে। রাত হলেই শরীরের ভিতরে সেই মরা খাঁকি এসে আঙুলি বিকুলি ঘুরতে থাকে। কোনো একটা মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে এসে খাবলে খুবলে না খেলে শান্তি পাই না। মানুষের কাঁচা মাংসের স্বাদ না পেলে শরীরটা আনছান আনছান করতে থাকে। আমার আর কিছু করার নেই লতিকা, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। গগন আবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল মাটিতে। লতিকার হাতটা এতক্ষণ ধরে বাড়ানোই ছিল। সে আস্তে আস্তে এবার সেই হাতটা দিয়ে গগনের মাথায় বোলাতে লাগল। গগনের মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে চোখের জল ফেলতে লাগল। এইসব সাধারণ কাজ কারবার যে নয় সেইটা বুঝলাম, এই জন্যই তো বেশি জানাতে যাই না। এই চোর ডাকাত না খুনি যে পুলিশ এসে ধরবে, এ হলো গিয়ে নিঘাত কোনো অপদেবতার কাজ কারবার। আজকের বটতলার জমায়েতটা অন্য দিনের থেকে আলাদা। প্রতিদিনের ওই পাহারা দেওয়ার নাটক এতদিনে বন্ধ হয়েছে। ভাদুরপুরের জোয়ান মানুষ আর বেশি কেউ বেঁচে নেই। ঘরের পর ঘর ফাঁকা হয়ে যাচ্ছে। কেউই ভাদুরপুরের ছেলেদের সাথে সম্বন্ধ করতে চাইছে না। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষও একেবারে নাছোড়বান্দা হয়ে যায়। মোড়ল খুড়ো আজ বটতলায় বললেন, কাশি দেখে আমার গুরুদেব আইছেন কাল, এই গ্রামে থাকবেন দেখি। সারা গ্রামকে তিনি এক কবচ দিয়ে বেঁধে দেবেন, যা আর কোনো ক্ষতি করতে পারবে না। এই গায়ের কোথাকার কোনো অপদেবতা পিছাচিনি শাকচুনি এইসব একেবারে ভস্য হয়ে যাবে। অন্যদিন হলে গগন হয়তো অনেক কিছু বলতো, কিন্তু আজ সে কিছুই বলছে না। একপাশে চুপ করে বসে আছে। কাশীর গুরুদেবের কথা শুনে কি ভয় পেয়ে গেল নাকি সে? হতে পারে। লতিকার কাছে সবকিছু বলে দেওয়ার পর থেকে কেমন যেন সে গুটিয়ে গেছে। লতিকা তার এই গোপন রহস্য কাউকে বলবে না, সেটা গগন খুব ভালো করে জেনে ফেলেছে। তবু মনের ভেতর কেমন যেন ভয় হতে থাকে। 3-4 দিন ধরে ঘরের ভেতরে গুমড়ে মরেছে সে, কিছুতেই বের হতে পারেনি। মরা খাকি এসে তার শরীরের চারপাশে ঘুরে বেরিয়েছে, আর সে ততই নিজেকে গুটিয়ে নিয়েছে। ও খুড়ো, একটা ব্যাপার কিন্তু দেখতে হবে। 3-4 দিন ধরে আর কেউ তেমন উধাও হচ্ছে না। এই তাতে কি ছোড়া? যতক্ষণ না এইসব কাণ্ডের পিছনের কারণ জানা যাচ্ছে ততক্ষণ জানবি বিপদ টলে নাই। বিপদ হয়তো কয়েকটা দিন ঘাপটি মেরে বসে আছে, আবার কোনো দিন সময় সুযোগ পেয়ে ঝাঁপায় পড়বে। কানাই যেন সব বুঝেছে, এমনভাবেই বিজ্ঞের মতো মাথা নাড়ল। গগন এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে আছে, কোনো কথারই কোনো উত্তর দিচ্ছে না। একটা সময় তারই এসব ব্যাপারে কৌতূহল ছিল সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি সে এসব নিয়ে কথা বলতো। এখন একদম চুপচাপ। মোড়ল খুড়ো এগিয়ে এসে বললে, কেলো মাস্টার, তোমার কি খবর বল দেখিনি? শরীর খারাপ নাকি? না তো, আমি ঠিক আছি। বলছি কি, 2 দিনের জন্য একটু ঘুরে আসি ওই আমার পুরনো অনাথ আশ্রম থেকে। মোড়ল খুড়ো কেমন যেন অদ্ভুতভাবে হেসে উঠলেন। ভয়ের চোটে পালাতে চাইছো নাকি? গগন চমকে তাকালো মোড়ল খুড়োর দিকে। মোড়ল খুড়ো কি তবে তাকে সন্দেহ করছে নাকি? লতিকা কি তবে সব বলে দিয়েছে? কত কিছুই যে গগনের মনের ভেতরে ঘুরপাক খেতে লাগলো তার ঠিক নেই। মোড়ল খুড়ো আস্তে আস্তে গগনের কাঁধে হাত দিয়ে বললেন,
এই ভয় হচ্ছে নাকি মাস্টার? এই গায়ে জোয়ান মানুষ আর তেমন বিশেষ কেউ নাই, যে কটা আছে তাদের মধ্যে তুমি একজন, তাই বুঝি ভয় হচ্ছে? কিছু ভেবো না, আমার গুরুদেব এলেই সব ঠিক হয়ে যাবে। গগন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, মোড়ল খুঁড়ো কিছু টের পায়নি, শুধু ভেবেছে যে গগন নিজেকে বাঁচাতে পালাতে চাইছে গ্রাম থেকে। না হে মাস্টার, ওইটা হবে না। আমার গুরুদেব বলে দিয়েছেন যারা গ্রামে আছেন তারা যেন সবাই থাকে, নইলে তিনি ঠিক করে কাজ করতে পারবেন না। গুরুদেবের গন্ধ পেয়ে নাকি সেই অপদেবতা বা পিশাচিনি পালিয়ে যেতে পারে। আগে সব ভালো ভালো হয়ে যাক, তারপর তুমি না হয় যে হোক, বুঝছো? অন্ধকার ঘরে বসে আছে গগন। আজ সকালেই এসেছেন ওই মোড়ল খুঁড়োর গুরুদেব, আর এসেই কি করে যেন একটা অন্যরকম গন্ধ পেয়ে গেছেন। তিনি এসেই বলে দিয়েছেন এই গায়ে একজনের উপর পিশাচিনি ভর করেছে। যারা উধাও হয়ে গেছে তারা কেউ এমনি এমনি উধাও হয়ে যায়নি, পিশাচিনি তাদের খেয়ে শেষ করে দিয়েছে। গগন বটতলায় ওই কথা শোনার পর থেকে নিজের ঘরের এক কোণায় লুকিয়ে আছে। শুধু মনে হচ্ছে এবার বুঝি আর বাঁচা যাবে না, এবার সে ধরা পড়ে যাবে। আর কয়েকটা দিন আগেই তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল। এমনিতেই গ্রামটা সে প্রায় শেষ করেই দিয়েছিল, কেন যে পড়ে রইল এতদিন। এখন হাত কামড়াচ্ছে গগন। তুই ঘাবড়াচ্ছিস কেন? ওসব গুরুদেব আবার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মরা খাকি বন বন করে ঘুরে বেড়াচ্ছে গগনের ঘরে, রাগে যেন গনগন করছে। তার ঘন ঘন নিঃশ্বাসের সাথে যেন আগুনের ফুলকি ছুটে আসছে। ওরকম কত তান্ত্রিক, কত ওঝা, কত গুরুদেব দেখলাম, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু আমার হবে। আমি ধরা পড়ে যাব। মরা খাকি আবার তার শরীরের চারিদিকে বন বন করে ঘুরে এসে বলে, তোর কোনো ভয় নেই, ছেড়ে দে এই গ্রাম, পালিয়ে চল। আমি ডাকলে কেউ তোকে আটকাতে পারবে না, ওই মোড়লের গুরুদেবও পারবে না। সারা গ্রাম একবার তোর মায়ের পিছনে পড়েছিল, আমি তোর মাকে বার করে এনেছিলাম। আমি সামনে থাকলে দেখি তো কার সাহস আছে তোকে ছোঁয়ার। গগন আগের মতোই শান্ত হয়ে বসে আছে। আমার অবস্থাও মায়ের মতোই হবে। এখান থেকে পালিয়ে হয়তো যাব, কিন্তু সকলে জেনে যাবে আমার ভিতরে একটা পিশাচ বাসা বেঁধেছে। আমি মানুষের মাংস খাই। এরপর আমি যেখানেই যাব সেখানেই কেউ না কেউ ঠিক চিনে ফেলবে আমাকে। শেষ হয়ে যাব আমি। মরা খাকি আরও জোরে বন বন করে ঘুরতে থাকে ঘরময়। গগনকে বোঝাতে না পেরে সে যেন ভীষণ ক্ষেপে ওঠে। ঠিক তখনই চারিদিক থেকে চিৎকার ভেসে আসতে লাগলো, নানা রকম অদ্ভুত কথা, কিছু বোঝার উপায় নেই, শুধু হই হই চিৎকার। কিন্তু এটা বেশ বোঝা যাচ্ছে গাঁয়ের লোক অনেক দিন বাদে খুব খুশি হয়েছে। মোড়লের গুরুদেব সকাল থেকে বটতলায় কী সব হোমযজ্ঞ করছিলেন, তারই ফল হয়তো। সব জেনে গেছেন গুরুদেব, আর উপায় নেই। গগন ভয়ে আরও সিঁটিয়ে রইল নিজের ঘরের দেওয়ালের সাথে। মরা খাকি আবার বন বন করে ঘুরতে ঘুরতে তার কানের কাছে এসে বলতে লাগলো, কিচ্ছু হবে না, একবার বের হতো ঘর থেকে। গগন উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না, শরীর যেন দিচ্ছে না। ধপ করে বসে পড়ল আবার। ভিড়টা যেন ক্রমশ তার ঘরের দিকে এগিয়ে আসছে। কানে এলো কেবার যেন কে বলছে, এই জন্য বলে বেশি বয়স অবধি মেয়েদের ঘরে বসিয়ে রাখতে নেই, এই জন্য জোয়ান পুরুষদেরই ধরেছে শুধু। হায় রে হায়, আমরা ভাবতাম আবার বাপ মরা মেয়ে। কি কাণ্ড! ছি 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 ছি, পুরো ভাদুরপুরের নাম ডোবালে মেয়েটা। গগন চমকে উঠল। এসব কি শুনছে সে? কার কথা বলছে ওরা? কোন মেয়ের কথা বলা বলি করছে? আবার কান খাড়া করে শুনল, কি কাণ্ড!
ওই জন্যই বোধহয় সেদিন বাড়ি ফেরেনি, বলাইটাকে শেষ করে বাঁশবাগানে রাত কাটিয়ে দিয়েছে। হায় রে হায়, কি কাণ্ড! গগন এবার আর চুপ করে বসে থাকতে পারল না, তরবর করে এসে দরজাটা খুলল। একটা বিশাল ভিড় এগিয়ে আসছে তার বাড়ির দিকে, তবে কেউ মারমুখী নয়, কারো হাতে লাঠি বল্লম কিচ্ছু নেই। দেখে মনে হচ্ছে ওদের সব সমস্যার সমাধান বুঝি হয়ে গেছে। আরে ওই দেখো মাস্টার, তুমি এখন এখানে বসে, ওদিকে চলো, দেখো পিশাচিনী ধরা পড়েছে। গগন ঠোঁক গিলে পিছনে তাকাল। তার খাটের উপরে সেই ভয়ঙ্কর পিশাচিনী বসে পা দোলাচ্ছে। মরা খাকির মুখের ভাষা গগন বেশ চেনে। সে তার মুখ দেখেই বুঝতে পেরেছে মরা খাকি নিজেই ভীষণ অবাক হয়ে গেছে। গগন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোড়ল খুড়োর মুখে কাশি টাশি শুনে সে বোধহয় একটু বেশি ঘাবড়ে গিয়েছিল। তার মানে লোকটা একটা ভণ্ড, নির্ঘাত একটা মেয়েকে সাজিয়ে এনে দেখিয়ে দিয়েছে এই পিশাচিনী। এতক্ষণে যেন সেই আগের গগন আবার ফিরে এলো। তাই নাকি? সত্যি পিশাচিনী ধরা পড়েছে? কি করে ধরা পড়ল? একটা ভীষণ সুন্দর জিনিস দেখা থেকে যেন সে বঞ্চিত হয়ে গেল, এমনভাবেই বলল গগন। আরে মাস্টার, তুমি কিন্তু ঠিক বলেছিলে সেদিন, তোমার কথা আমরা ধরতে পারিনি। মেয়েটা সত্যি তার কাটা। কাকে যে গগন তার কাটা বলেছিল সেটা বোধহয় ভুলে গেছে গগন। খানিকটা অবাক হয়ে সেই তাকিয়ে রইল গাঁয়ের লোকদের দিকে। আরে ওই দেখো, ভুলে গেলে? সেই যে গো লতিকাকে তুমি তার কাটা বলেছিলে না, এই সত্যি মেয়েটা তার কাটা। গগনের মনে হলো কে যেন তার কানের মধ্যে গরম সীসা ফেলে দিল। ওরা এক নাগারে বলে যেতে লাগলো, বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে টিয়ে তো কিছু হয়নি, এই জন্যেই মেয়েটার উপর পিশাচিনী ভর করেছে। গুরুদেবকে কিচ্ছু করতে হয়নি, তিনি শুধু যজ্ঞ করেছিলেন। হঠাৎ সে কি কাণ্ড! লতিকা পাগলের মতো কোথা থেকে ছুটে এসে যজ্ঞের বেদি ভেঙে সে কি তুলকালাম কাণ্ড। তারপর কানাই ওখানে দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে মেয়েটারে ধরতে যায়, আর অমনি সেই মেয়ে কানাইয়ের হাতটা কামড়ে ধরে। আর সে কি জোর তখন গায়ে, কিছুতেই হাতটা সারানো যায় না। সবাই মিলে টানাটানি করায় একেবারে মাংস শুদ্ধ খাবলে তুলে নিয়ে চলে এলো গো। গগনের সারা শরীরটা দুলছে, সব যেন কেমন ঝাপসা হয়ে আসছে। সেই বাঁশবাগানের রাতটা মনে পড়ে যাচ্ছে। একটা আধা পাগলি মেয়ের কাছে মনের সব কথা খুলে বলেছিল সে। মেয়েটা দুহাত দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেছিল। মাকে মনে নেই গগনের, সেই প্রথম কোনো নারীর স্তনের স্পর্শ পেয়েছিল সে। কোনো মতে কয়েকটা কথা বের হলো তার মুখ দিয়ে। লতিকা এখন কোথায়? গুরুদেব তো মেয়েটাকে বট গাছের সাথে বেঁধে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন, তাই তো তোমাকে ডাকতে এলাম। এত কাণ্ড হয়ে যাচ্ছে অথচ তোমার কোনো পাত্তা নেই। এই এতক্ষণে বোধহয় আগুন দিয়ে দিল গো। গগনের কি যেন হয়ে গেল। সামনের ভিড়টাকে ধাক্কা মেরে সরিয়ে সে ছুটে গেল বটতলার দিকে। ঠিকই বলেছিল লোকটা, একটা পিশাচিনীকে ধরে কি আর শান্ত হয়ে থাকা যায়? লতিকাকে পিছমোড়া করে বটগাছের সাথে বেঁধে আগুন দেওয়া হয়ে গেছে। আগুনটা এখনো পায়ের কাছে আছে। গগন ছুটে গেল, মোড়ল মশাই জাপটে ধরল তাকে। আরে করো কি মাস্টার, কাছে যেও না, ও পিশাচিনী জোয়ান মরদের মাংস খুলে খায়। না না খুড়ো, ভুল, একেবারে ভুল। হ্যাঁ হ্যাঁ, আমি 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 পিশাচিনী, আমি খেয়েছি ওদের মাংস। আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। অদ্ভুতভাবে লতিকা একটু চিৎকার করছে না, বরং খিলখিল করে হেসে চলেছে পিশাচিনীর মতো। চারিদিক থেকে আওয়াজ আসছে, ওই দেখো পিশাচিনী, তাই তো আগুনেও কিছু হচ্ছে না, এসে জ্বলেছে মেয়েটা। আরে ওই মেয়েটা পাগল, কেন বুঝতে পারছেন না আপনারা? আমাকে আমাকে বাঁচানোর জন্য এমন করছে ও। গগন চিৎকার করতে থাকে। আগুন আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে লতিকার।
গগন ছুটে গেল গুরুদেবের কাছে। কিসের ঢপের বিদ্যা আপনাদের? কিচ্ছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না যে ও নয়, আমি পিশাচিনী। শুধু লতিকা নয়, পুরো বট গাছটাই জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। গগন এবার চিৎকার করে উঠল, মরা খাকি! কোত্থেকে যেন একটা আগুনের গোলা এসে পড়ল গগনের গায়ে, আর সঙ্গে সঙ্গে সে একটা বিশাল পিশাচে পরিণত হলো। তার মুখটা বারবার পরিবর্তন হতে লাগলো, একবার পুরুষের, একবার নারীর। আজ কাউকে ছাড়বো না, ভাদরপুরের একটা মানুষকেও ছাড়বো না, সবাইকে শেষ করে দেব, সবাইকে। এরপর বেশ কয়েকদিন ধরে ভাদুরপুরের আকাশে বাতাসে শোনা যেতে লাগলো শুধুই আর্তনাদ। শেষ হলো স্কেটলসের আজকের গল্প মরা খাকি সিজন 2 এপিসোড 1 মরা লাশের গন্ধে। গল্পটা তোমরা যারা এতদূর শেষ পর্যন্ত শুনলে, তোমরা কে কোথা থেকে আজকের গল্প শুনলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। এইবার চলে আসি শাউট আউট সেগমেন্টে। আরাধ্যা কমেন্ট করে জানিয়েছে, অনেকদিন পরে আপনাদের গল্প শুনলাম, বাট গল্পটা শুনে খুব ভয় লাগছে। আমি তো গ্রামে থাকি, তাই নিজের সাথে গল্পটাকে মেলাচ্ছিলাম। আমি সাউথ 24 পরগনা থেকে শুনছিলাম। থ্যাংক ইউ আরাধ্যা কমেন্ট করার জন্য। মনীষা লিখেছে, অনেক ভালো লাগলো গল্পটা। থ্যাংক ইউ মনীষা। পবিত্র সরকার লিখছে, খুব ভালো লাগছে গল্পটা। থ্যাংক ইউ পবিত্র। মৌমিতা মণ্ডল লিখেছে, খুব ভালো লাগলো, এই রকম স্টোরি আরও চাই, জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ মৌমিতা। প্রিয়াঙ্কা দিগার লিখেছে, খুব সুন্দর হয়েছে, আমি কেরালা থেকে শুনছি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। শঙ্কর রায় লিখছে, খুব সুন্দর লাগলো আপনাদের গল্প, ধন্যবাদ। থ্যাংক ইউ শঙ্কর। রুবাই দত্ত লিখছে, ওয়ান অফ দি বেস্ট স্টোরি ইন অ্যামং অল দি অডিও স্টোরি চ্যানেলস, স্প্লেন্ডিড। থ্যাংক ইউ রুবাই। দিলীপ সাঁতরা লিখছে, খুব সুন্দর গল্প, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ দিলীপ। সোমেয়া ভ্লগস লিখছে, খুব সুন্দর লেগেছে গল্পটা, থ্যাংক ইউ। প্রদীপ ঘোষ লিখছে, গল্পের প্রথম দিকটা ভয় জাগানো হলেও শেষের দিকটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ প্রদীপ। মীনাক্ষী তালুকদার লিখছে, খুব সুন্দর হয়েছে গল্পটা, থ্যাংক ইউ মীনাক্ষী। অজয় দাস লিখছে, অসাধারণ লাগলো, আমি হাওড়ার ডোমজুর থেকে, থ্যাংক ইউ অজয়। প্রণব খান লিখছে, গল্পটা একদম ইউনিক, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ প্রণব। জয় রায় লিখছে, আমি গুজরাট থেকে শুনছি কাজ করতে করতে, তোমাদের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ জয়। মধুশ্রী লিখছে, সেলফিশনেস হ্যাভ টু পে ব্যাক ইভেন ইফ দি লাইফ মে বি দি কন্ডিশন, বিধু অ্যান্ড তিলকা বোথ আর হন্টেড বাই সাম ওয়ে বাট পিস is always welcoming. Thank you Skittles for such a realistic story. Thank you মধুশ্রী। বাস্তব জীবন লিখছে, দাদা আমি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে দেখছি। বিকাশ বেরা লিখছে, খুব সুন্দর লাগছে গল্পটা, থ্যাংক ইউ বিকাশ। প্রতিভা সরকার লিখছে, খুব সুন্দর লেগেছে গল্পটা, থ্যাংক ইউ প্রতিভা। তোমরা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছো, বাট ডেফিনেটলি সবার কমেন্ট তো এখানে পড়া পসিবল নয়, অনেকেরই হয়তো কমেন্ট বাদ থেকে গেল। যাই হোক, নেক্সট টাইম তোমাদেরও কমেন্ট আমি পড়বো এরকমভাবে শাউট আউট সেগমেন্টে। সো তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা গল্পে এরকমভাবে আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আগের গল্প চন্দ্রভরা থেকে তোমাদের জন্য একটা কুইজ রেখেছিলাম আমি, সেখানে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তারা হলো শুভঙ্কর দাস, দিলীপ মণ্ডল, সৌরভ মাঝি, সায়নিকা কুণ্ডু, দেবব্রত মণ্ডল, অলোক সাঁতরা, শুভজিৎ দাস, অপু ক্ষেত্রপাল, ফারুক জমাদার, রাহুল, টিনা জানা, শাওনি সাহা, অমৃতা মল্লিক, মলয়, রোহিত, আশরাফুল আলী খান, তসলিমা মণ্ডল, প্রিয়াঙ্কা দাস মাল, রাজীব গায়েন, ভগীরথ ধর, আলিসা খান। অনেকের নাম হয়তো এখানে মেনশন করতে পারলাম না, তার কারণ তোমরা উত্তর লিখে তার পাশে তোমাদের নাম মেনশন করোনি। তো ইউটিউব অ্যাকাউন্ট দেখে অনেক সময় নাম বলাটা সম্ভব হয় না, সেজন্য তোমরা যদি তোমাদের উত্তরের পাশে তোমাদের নামটা আমাকে লিখে জানাতে পারো তাহলে সেটা আমার বলার জন্য ভীষণ ভালো হয়। যাই হোক, আমাদের আজকের গল্প যেটা তোমাদের শোনালাম, মরা খাকি সিজন 2 এপিসোড 1 মরা লাশের গন্ধে। অ্যাজ ইউজুয়াল এই পার্টটাও লিখেছে দেবশ্রী ভট্টাচার্য। দেবশ্রীদির দারুণ গল্প লেখে, স্কেটলসের যে কটা গল্প দেবশ্রীদির লেখা করেছি প্রত্যেকটা গল্পই তোমরা দারুণ ভালোবেসেছো। আজকের গল্প পাঠিয়েছিল শুভ।
বিভিন্ন ভূমিকায় ছিল সৌরভ রায়, শুভ, সৃষ্টি এবং অভিক। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন পিক্সলেট থেকে আকাশ। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে ফিরছি আমি। ততক্ষণের জন্য বাই।